দর্শক, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ এমদাদুল ইসলাম। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা কথা বলছিলাম ট্রাম্প পুতিনের যে বৈঠক সেটি নিয়ে। এই যে ট্রাম্প পুতিনের বৈঠকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন আসলে কে কি পেল? আসলে সব যা পেয়েছে সব রাশিয়াই পেয়েছে, পুতিনেই পেয়েছে। এখানে জেলেনস্কি কিছুই পান নাই, কারণ জেলেনস্কি অলরেডি ইজ ইন দ্য আপনি একটা ইয়েতে আপনি স্লাইডিং অবস্থায় আছেন। খালি শুধু হারাচ্ছেন তো হারাচ্ছেন, আরও হারাবেন সামনে, কারণ দুটা হারানো হয়ে গেছে। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা বলে যে তারা $300 বিলিয়ন দিয়েছে, তার বিনিময়ে তারা তাদের যে প্রেশাস যেগুলো স্টোন আছে, বিভিন্ন খনিজ আছে, সেগুলো নেওয়ার জন্য তারা অলরেডি হিজ টু সাইন করেছে। এদিকে জমি হারাবে, তার হয়তো ভবিষ্যতে পথ হারাতে হবে, কারণ ইউক্রেনরা বেশি দিন তো আর এভাবে সহ্য হবে না। আর রাশিয়ার যেটা হচ্ছে, রাশিয়া সব দিক থেকে এখানে কম্প্যাক্ট আছে, প্রুভ দ্যাট দে আর দ্য ভেরি অ্যাবল পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য মোমেন্ট। এবং তার উপরে যেসব এই যে আমরা একটু আগে প্রতিবেদনও দেখলাম যেসব স্যাংশন আরোপ করার কথা ছিল, এগুলি কিচ্ছু হয় নাই। পুতিনের উপর যেগুলো ইন্টারন্যাশনাল কোর্ট থেকে বিভিন্ন ধরনের সমন জারি, এগুলো বৈধতা পেয়ে গেছে এখন, যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প তার সাথে বৈঠক করেছে। আমেরিকা সেখানে তার মিত্র যারা আছে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোকে একটা বার্তা এখন দিচ্ছে যে রাশিয়া ইজ এ ভেরি পাওয়ারফুল নেশন, সো তোমাদের এখন চিন্তা করতে হবে, তোমাদের রিভিজিট করতে হবে। সুতরাং সেখান থেকে ন্যাটো এবং জন্য এক ধরনের এটা অপমানজনক তাদের বার্তা ইউরোপিয়ানদের কিন্তু দেওয়া হয়েছে। তবে একটা দুঃখজনক বিষয়, এটা না বললে এখানে কিন্তু আপনার হয়তো আসবেন কি না আমি জানি না, এই যে বিশ্ব সম্প্রদায় ইউক্রেনকে নিয়ে যে হারে ধরেন তাদের সাপোর্ট দেওয়ার জন্য ইউক্রেনকে, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন $100 বিলিয়ন, আমেরিকা $300 বিলিয়ন, পাশাপাশি বিশ্বের আরেকটা প্রান্তে যে হারে গণহত্যা চলছে, যে হারে মানুষ মারার প্রতিযোগিতা চলছে। আজকেও দেখলাম এই যে দুই নেতার মধ্যে যে আলোচনা হলো, তার মধ্যে 300 নিরীহ মানুষের বাড়ি বোমা বর্ষণ করে ধ্বংস করা হয়েছে গাজাতে। এই বিষয়গুলি কেউ কিন্তু মেইন যেটা সংবাদ মাধ্যম CNN বা আপনার এই যে BBC এদের মতো বা NBC, এরা একবারও আনছে না যে এই বড় আলোচনার মধ্যে, সামিটের মধ্যে এই বিষয়টা কি আসা উচিত ছিল কিনা। তারাই তো সিদ্ধান্ত নিতে পারতেন যে গাজাতে যা হচ্ছে, যেভাবে মানুষ মারা হচ্ছে, সেখানে কিন্তু প্রতিরোধ নাই এখন। না খেয়েও মারা যাচ্ছে, না খাওয়া না, শুধু না খেয়ে মারাতো এটাকে যদিও কিছুদিন আগে বলা হয়েছিল যে এটা ইকোনমি অফ জেনোসাইড, গণহত্যার অর্থনীতি চলছে। পৃথিবীর বড় বড় শক্তি যারা কর্পোরেট আছে, যারা হাউসগুলো আছে, তারা সেখান থেকে বিপুল পরিমাণ তারা সেখানে প্রফিট। শুধুমাত্র হিসাবে একটা জাতিসংঘের হিসাবে দেখা গিয়েছে গত বছর একটা অর্থ বছরে 85,000 মেট্রিক টনের উপরে বোমা শুধু বর্ষণ করা হয়েছে গাজার উপরে। তো সেখানে এগুলো হচ্ছে এই বিষয়গুলো দিয়ে যে এখানে বলা হচ্ছে গাজাতে মায়েরা তার সন্তান জন্ম দিচ্ছে মৃত্যুর জন্য। গাজাতে মুসলমানদের 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ হয়, একটা হলে শুধু প্রতিদিনই তারা জানাজা পড়ছে। তো এই জিনিসগুলো বিশ্ব সম্প্রদায়, না ইউরোপিয়ান ইউনিয়ন, না ন্যাটো, না মার্কিন যুক্তরাষ্ট্র, না রাশিয়া, কেউ কিন্তু এই জিনিসগুলো সামনে আনছে না, যেটা অন্যায় পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে। যেমন ইউক্রেনের ব্যাপারে একটা জিনিস আছে, ইউক্রেন সেখানে অন্যায় অনেক কিছু করেছে, তারা দে ওয়ার গেটিং ট্রেনিং ফ্রম দ্য ন্যাটো অ্যাগেন্স্ট দ্য রাশিয়া, সেজন্য রাশিয়া সেখানে আক্রমণ করার একটা অজুহাত আছে। ঠিক একইভাবে এখানে গাজাতে যেটুকু হয়েছিল সেটুকুর পরে তারা এখন যে ধ্বংসযজ্ঞ, আপনি যে বললেন দুর্ভিক্ষে মানুষ মারা, দুর্ভিক্ষ না, খাদ্যের সংস্থানে যখন যায়, খাদ্য সংগ্রহ করতে যায়, সেখানে গুলি করে মারা হচ্ছে মানুষকে। তো এই যে পানি বন্ধ করে দিয়ে মারা হচ্ছে, তারপর থেকে চিকিৎসা বন্ধ করে দিয়ে মারা হচ্ছে, হসপিটালে গেছে সেখানে বোমা বর্ষণ করে মারা হচ্ছে, স্কুলে গেছে সেখানে নিরাপদ অঞ্চল ডিক্লেয়ার করে সেখানে মারা হচ্ছে মানুষ। তো এটা সবচেয়ে দুঃখজনক যে আমরা এই ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে অনেক কথা বলছি, বিশ্ব সম্প্রদায় বলছে, বিশ্বের সমস্ত প্রধান গণমাধ্যমগুলো এটা নিয়ে সোচ্চার আলোচনা হচ্ছে, বিজ্ঞজনেরা কত আলোচনাই করে যাচ্ছে, কেন হলো না, কি হলো, কি পাবে, কে কি পাইলো, কে হারলো, কে জিতলো, কিন্তু মেইন স্ট্রিম লাইনে গাজার মানুষগুলোর কোনো কথা না আরব বিশ্ব তুলছে, না এশিয়া, আফ্রিকা, ইউরোপ তুলছে, না মার্কিন যুক্তরাষ্ট্র। এটা সবচেয়ে লজ্জাজনক একটা বিষয়। এই সামিট থেকে আমি বলবো যে কে কি পেল না, এটা হচ্ছে পৃথিবীর মানুষের একটা লজ্জার স্থান হয়ে থাকবে আলাস্কা আলোচনা। ভারতের প্রসঙ্গ একটু আনতে চাই। এই যে যুদ্ধবিরতি চুক্তি না হলে ভারতের উপর আরও শুল্ক আরোপের যে ঘোষণা আগেই দিয়েছিল যুক্তরাষ্ট্র, ইউক্রেনের শান্তি আলোচনায় ভারতকে কেন বারবার জড়ানো হচ্ছে, চীনকে কেন নয়? এটার কারণ আছে, একটা বড়সড় কারণ আছে। ভারত সেখানে
দ্য মেজর ইম্পোর্টার অফ দ্য ক্রুড, যে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের একটা ধারণা হচ্ছে ভারত যে পরিমাণ সেখান থেকে ক্রুড আনছে এবং সেটা রাশিয়াকে ক্যাপাবল করছে, তাদের শক্তি ভারত সংহত করছে। অর্থনীতির উপরে যে স্যাংশনগুলো ছিল সেগুলো ব্যর্থতা পর্যবেসিত হওয়ার কারণ হচ্ছে ভারতের ওখান থেকে ক্রুড আমদানি। এখন চীনের উপরে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ডিপেন্ডেন্ট, সেটার উপর চীনকে বেশি কাটানোর জন্য তারা অত বেশি ইয়ে করছেন। আরেকটা হচ্ছে চীনের আরেকটা সাপ্লাই লাইন আছে, সেটা হচ্ছে ইরান থেকে চীন প্রতিদিন 2.5 বিলিয়ন ব্যারেলের উপরে তেল ইরান থেকে নিয়ে যাচ্ছে। তো সেখানে হয়তো ইরানকে ঘিরে অন্য প্ল্যান তাদের আছে, বাট ভারত যেহেতু এখানে সরাসরি রাশিয়ার থেকে ক্রুড সবচেয়ে বেশি, এবং সেই ক্রুডগুলো আবার রিফাইন করে কিছু কিছু আবার অন্য দেশেও তারা রপ্তানি করছে। তো এইটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন জানে, মার্কিন যুক্তরাষ্ট্র জানে, যার জন্য ভারতের উপরে এই প্রেশারটা আসছে। এটা হচ্ছে কারণ। স্যার, আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে একেবারেই আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।